সরাবো। ঠিক আছে। আপনারা কি ব্যাপারে আমার কাছে বলতে এসেছিলেন? যারা যোগ্য প্রার্থী 18,000 তাদের চাকরি বাঁচানো এখনো সমস্যা। আপনি যে আদেশনামা দিয়েছিলেন তখনই যদি হাইকোর্টে আপনার সিগনেচার সেটা যদি সরকার মেনে নিত তাহলে আজকে হাহাকার দেখা যেত না। সেইটা সরকার জেদের বসে সেটাকে অযোগ্যদের বাঁচানোর জন্য যারা টাকা দিয়ে চাকরি বাঁচানোর জন্য সরকার সেটাকে এবারে যে রায় হয়েছে সেখানে আমরা যেটুকু আইনি কথা শুনেছিলাম যে বলা হয় না ওরা ব্যক্তিও যাতে শাস্তি না হয়, হাজার অপরাধী আমরা শুনেছি। এবং সেক্ষেত্রে আমাদের আশা ছিল যে মাননীয় সুপ্রিম কোর্ট তারা সেই বিষয়টিকে সামনে রেখেই এই যোগ্য প্রার্থী তাদের সাংবিধানিক অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় তারা সরকার বা এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ তাদের বাধ্য করবেন যে তাদের ওই লিস্ট দিতে, কিন্তু যোগ্যদের লিস্টটা দিতে, যেটা দেওয়া হয়নি। বারবার এসএসসি চেয়ারম্যানকেও আমরা বলেছিলাম, তিনি বলেছেন ওনার কাছে সব দিকেই আছে, আমরা প্রকাশ্যে কখনোই আসছি ওনার কাছে। কি বলেছেন? আমরা সংগ্রামী যোগ্য মঞ্চ থেকে ওনাকে ডেপুটেশন দিই। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে হ্যাঁ 23 লাখ যারা পরীক্ষার্থী ছিলেন তাদের সমস্ত ডেটা কপি মিরর ইমেজ ওনার কাছে রয়েছে। আচ্ছা, এই কথা তারপরে উনি প্রকাশ করছেন না। তো আমরা যখন বলি যে এটা প্রকাশ করা হচ্ছে না কেন, আপনি যদি এটা প্রকাশ করে দেন তাহলে অনেকটাই সুবিধা হবে। তো উনি বললেন যে কোর্টের অর্ডারের ভিত্তিতে আমরা মিরর ইমেজ গুলো ওয়েমার সিট হিসেবে প্রকাশ করেছিলাম। হাইকোর্টে কিছু ইন্টারিম অর্ডারে উনি নাকি দিয়েছিলেন চেয়ারম্যান বলেছেন। তখন আমরা বললাম যে তাহলে আপনি কিছু দিয়েছিলেন কিন্তু হাইকোর্টের ফাইনাল জাজমেন্ট তো হলো যে আপনার পুনরায় দাঁড়ে করেনি। আর আপনি যেটা আপনি নিশ্চিতভাবে কখনো বলেননি, সুপ্রিম কোর্টেও আমরা বললাম যে সুপ্রিম কোর্টে নিশ্চিতভাবে যখন সুপ্রিম কোর্টে মামলা করে যে আপনি নিশ্চিতভাবে বলুন যে এরাই হচ্ছে যোগ্য প্রার্থী। বললেন যে হ্যাঁ আমি সেটা চেষ্টা করব, কিন্তু যোগ্য প্রার্থীর প্রকৃত তালিকা দেওয়ার কথা যখনই আমরা বলেছি উনি একটা মানে অত্যন্ত অস্বাভাবিক ভাবে রিয়াক্ট করেন, উঠে চলে যান। আমাদের এই সুমন বাবু ওনাকে পুলিশ দিয়ে ওনাকে বের করে দেন। এসএসসি চেয়ারম্যান এইসব ভূমিকা সেটা তো আপনাকে পুলিশ দিয়ে বের করে দিয়েছেন। গত 7ই ফেব্রুয়ারি ভদ্রলোক একজন মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে, তাহলে আমি তো অপেক্ষা করে আছি, আমি আগে বলি আমি তো অপেক্ষা করে আছি যে এই মমতা ব্যানার্জি যেভাবে এদের হাত পা বেঁধে রেখে দিয়েছে এবং এই সিদ্ধার্থ বাবু একজন নামকরা অধ্যাপক, তার অর্থনীতির বই আছে, তিনি সম্ভবত কোনো মানে মানসিক এমন চাপ, অত্যন্ত ভদ্রলোক, তিনি ভদ্র এবং সৎ মানুষ, তিনি এরকম ব্যবহার প্রশ্ন করেছে, আচরণ করেছেন। যাই হোক, কিন্তু আমি যখনই তাকে প্রশ্ন করি ওই দিকটা দেখে বলুন না, হলে আপনারটা কিছু শোনা যাচ্ছে না, একটু আপনি এখানে দাঁড়িয়ে বলুন, ওই দিকে প্রেস করুন। আমি গত 7ই ফেব্রুয়ারি 2025 আমি মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে যখন ডেপুটেশনের জন্য আমাদের সময় বরাদ্দ করা হয়, আমি নিজে সেখানে উপস্থিত থাকি এবং প্রশ্ন করি যে 10ই ফেব্রুয়ারি 2025 সুপ্রিম কোর্টে যে শুনানি আছে সেই শুনানিতে আমরা শুনেছি অযোগ্যদের একটা লিস্ট আপনি দিয়েছেন। যোগ্যদের লিস্ট কি দেবেন? যোগ্যদের একটি পৃথক নিখুঁত নির্ভুল লিস্ট আপনি দেবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি ব্যস্ততা দেখিয়ে অত্যন্ত ইরিটেটিং অবস্থায় তিনি চেয়ার ছেড়ে দেন। সঙ্গে সঙ্গে বিধাননগরে যে ক্রাইম ব্রাঞ্চের যারা অফিসাররা রয়েছেন সেখানে সিসিটিভিতে রেকর্ড করা রয়েছে, আমাকে তারা অত্যন্ত দুর্ব্যবহার এবং ধস্তাধস্তি করতে করতে বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান, এত খারাপ ব্যবহার, মানে ভীষণ কুৎসিত ভাবে আমাকে ঠেলতে ঠেলতে সেখান থেকে নিচে নামিয়ে আসা হয়।
আপনার বক্তব্য শুনলাম। আমি তো অপেক্ষায় আছি যে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের হাত পা বেঁধে রেখেছেন এবং কিছুতেই এই যোগ্যদের লিস্ট পাবলিশ হতে দিচ্ছেন না রাজনৈতিক কারণে, যে কারণে আমি তার কাছে আবেদন করেছিলাম যে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজটা করুন, এবার মেনে নিন। একটা উদাহরণ আমার সামনে ছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য তার সঙ্গে তাকে যথেষ্ট ঘেন্না করতেন মমতা ব্যানার্জিকে, কিন্তু তার সঙ্গেও আমাদের রাজ্যপালের আহ্বানে তিনি একসঙ্গে বসেছিলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে সিঙ্গুর সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। কি হয়েছিল না হয়েছিল সে পরের কথা, কিন্তু তিনি তো বসেছিলেন, তিনি তো চেয়েছিলেন। তো সেই জন্য আমি এটা বলেছিলাম একটা কমিটি করুন সবাইকে নিয়ে। সেই কমিটিতে হয়তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার পলিটিক্যাল কম্পালশনের জন্য আসতে পারবেন না, কারণ তারা চান যে এখানে নিয়ে একটা আনরেস্ট তৈরি হোক। কিন্তু আনরেস্ট তৈরি হতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে এই এত যোগ্য ব্যক্তিদের চাকরি চলে যাবে। সেটা আমরা মানবিক দিক থেকে আমরা কোনো সময়, আমার বন্ধু প্রস্তাব আছে, আমরা উভয়ই বিজেপি করি আজকে, আমরা এই মানবিক অমানবিক হতে পারি না। যে কারণে আমি ওই কথা বলেছিলাম। আজকে আমি যেটা বুঝতে পারছি, সেটা আপনারা কতটা বুঝতে পেরেছেন জানি না, সেটা হচ্ছে যে এই যোগ্য অযোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব। কিভাবে? সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে ওই হরিয়ানার কোন একটা জায়গা থেকে, সেটা সিবিআই ট্যালি করে দেখেছে যে মিস্টার এক্স এর কাছে যেটা ছিল, যেটা মিস্টার এক্স এর যিনি সাব কন্ট্রাক্টর কাছে যেটা ছিল সেটাও সেটা একই। সেই লিস্টটাকে সঠিক লিস্ট ধরে নিয়ে স্কুল সার্ভিস কমিশন ধরে নিই যে সেটাই সঠিক লিস্ট, সেটাই ওয়েমার, কারণ ধরতেই হবে, এছাড়া আপনারা তো ধ্বংস করে ফেলেছে। সিবিআই তো সেই মাদার লিস্টটা উদ্ধার করেছে। এইবার সেইটাকে আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন। যদি 25 লক্ষ পরীক্ষার্থী হয়, 25 লক্ষেরই পাবলিশ করুন। তারপর আপনারা লোকজন নিয়ে বসুন, তারপর যদি আপনারা কমিটি করতে রাজি থাকেন আপনারা নিয়ে বসুন কমিটি মেম্বারদের, সেখান থেকে ছানবিন করে যোগ্য এবং অযোগ্য আলাদা করা হোক, করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা যাক যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী, এদেরকে নিয়ে আপনি যা খুশি করুন, আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী, এদেরকে কোনো শাস্তি দেবেন না। আমি এই কথাটা বলেছিলাম এবং কিছু এই ইউটিউব চ্যানেল তারা আমার শেষ কথাটা বাদ দিয়ে বাকিটা প্রচার করেছে যে কমিটি রিপোর্টটা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে একটা রিভিউ অ্যাপ্লিকেশন করা যে আপনারা এই যোগ্য প্রার্থীদেরকে টাচ করবেন। সরকার যদি না করবে, আমাদেরকে চাপ দিয়ে আমাদেরকে উপযুক্ত আন্দোলন তৈরি করে প্রয়োজনে আজকেই আমরা এসএসসি অফিসে চলে যাবো। এখান থেকে গিয়ে যদি ওনাদের থাকে নাই কি আছে আমার ফোনটা দুটোই আছে, গিয়ে আমরা চাইবো যে আপনারা ওটা বার করুন। কেন করবেন না? আপনাদের কাছে তো সিবিআই এর দেওয়া এটা আছে, বাংলা ডিস্কটা আছে, সেখান থেকে সেটা আপনি আপলোড করুন। এটা করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি, ঠিক আছে? হ্যাঁ, মমতা ব্যানার্জি করতে দিচ্ছেন না। তো এখন রিভিউ অ্যাপ্লিকেশনে এক্স্যাক্টলি কি থাকবে না থাকবে সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। তার কারণ সেটা আমি যেহেতু জজ ছিলাম পশ্চিমবঙ্গের মাটিতে বসে, আমার কিছু বলা দরকার নেই, বলা উচিত নয়, বলা যাবেও না। আমি ওইটুকু বলতে পারি যে একটা রিভিউ অ্যাপ্লিকেশন ফাইল করা যেতে পারে। সেখানে কি থাকবে না থাকবে সেটা আমার বন্ধু কৌস্তব, সে একজন আইনজীবী, একজন অভিজ্ঞ আইনজীবী, সে বলতে পারবে। যে পিটিশনাররা আমাদের সংগ্রামী যৌথমন্ত্রীর পক্ষ থেকে যারা ওখানে পিটিশনার ছিলেন, তারা কি এই মামলাটা সুপ্রিম কোর্টে রিভিউটা করতে পারেন? যারা হ্যাঁ 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 অভিজিৎ বাবু যে কথাটা বারবার করে বলছেন, আমরা সবাই এই কথার সাথে আজকে দাঁড়িয়ে কোনো রাজনীতির কথা না। এখানে এই বিষয়টা অ্যাডভার্সারিয়াল লিটিগেশন হলেও এটার প্রতি কোর্টেরও আমাদের সকলেরই মনে হয় যে একটা সহানুভূতির দৃষ্টিভঙ্গি থাকবে। বারংবার ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট সময় দিয়েছে, তা সত্ত্বেও তালিকা প্রকাশ করেনি। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে সম্মুখীন হচ্ছি যেখানে এতগুলো মানুষের চোখের জল ঝরছে। অভিজিৎ বাবু যে কথা বলছেন সিবিআই এর যে তথ্য তাদের কাছে তো সেই বিষয়টা তো অবশ্যই আছে, এবং আমরা এক ধাপে গিয়ে এটাও মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই সমস্ত তথ্য আছে, কিন্তু তিনি সেটাকে প্রকাশ্যে আনছেন না তার রাজনৈতিক কম্পালশনের কারণে। এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের মনে হয় যে এই রিভিউ অ্যাপ্লিকেশনটা যেইভাবে অভিজিৎ বাবু যে কথাটা বারবার করে বলছেন, তিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং তিনি যে দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখেছেন কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয়,
এটা নিয়ে বিভিন্ন দল তারা রাজনীতির এটা দৃষ্টিভঙ্গিতে দেখছে, আমাদের কাছে এটা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না। এখান থেকে আমরা কি লাভ পেলাম, কি ক্ষতি হলো, এই সমস্ত কোনো অঙ্কই আমরা করছি। আমাদের একটাই চিন্তা, আমাদের মাথায় একটাই অঙ্ক, যারা যোগ্য তারা যেন কোনোভাবে বঞ্চিত না হয়। তাই আবারও বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দম্ভ ছাড়ুন, অভিজিৎ বাবুর প্রস্তাব মানুন, যোগ্যদের পাশে দাঁড়ান, যোগ্যদের চোখের জলের আর কারণ হবেন না। অভিজিৎ বাবুর প্রস্তাব একমাত্র রাস্তা যোগ্যদের বাঁচানোর জন্য। যোগ্যদের বাঁচাতেই তো হবে, ওই অযোগ্যদের জন্য তো আমরা পাশে দাঁড়াবো না, কেন দাঁড়াবো? গতকাল আমরা দেখি হ্যাঁ, হ্যাঁ। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে যোগ্যদের না, উনি তো এটা পারমিশন দিচ্ছেন। আমি অপেক্ষা করছি কবে ওনার শিক্ষামন্ত্রী, যিনি আদতে একজন বামপন্থী, সিদ্ধার্থ বাবুর মতো একজন সৎ মানুষ যার হাত পা বেঁধে রাখা হয়েছে, তারা কবে বিদ্রোহ করেন। আক্রমণের অভিমুখটা চলে যাচ্ছে সিদ্ধার্থ বাবুর দিকে, প্রাপ্ত বাবুর দিকে, কিন্তু পেছন থেকে সুতরে নাড়ছেন তো মুখ্যমন্ত্রী, তাই না? সেই জন্যই আমি বলেছিলাম আপনি রাজনীতি উঠতে উঠুন, এই সুতো নাড়ানাড়ি করবেন না, করে একটা কমিটি করুন, করে খুব তাড়াতাড়ি এটা বার করে দেওয়া যাবে। তো এখন আমার যেটা বক্তব্য সেটা আমি বললাম, এবার আপনাদের আর যদি কিছু জানার থাকে বলুন। যদি উনি না দেয় আমাদের কি আর রাস্তা নেই? ওনার কাছে থাকা সত্ত্বেও যদি না দেয় আমরা কি করবো? আমরা যারা মামলা করেছিলেন তাদের কাছে একটা লিস্ট আছে, তাদের কাছে যোগ্য যোগ্যের একটা লিস্ট আছে। কিছু না হোক, আমি যখন একটা রায় দিয়েছিলাম 6,000-এর মতো কত ক্যান্ডিডেট, তাদেরকে ধরে এগোনো যায় যে এই কতজনকে হাইকোর্টের একটি আদালত তারা সে পে করেছে, হাইকোর্টের একটা আদালত সে এই কজনকে অযোগ্য বলে মনে করছে। কোনটা? আমি যে জাজমেন্ট দিয়েছিলাম, আচ্ছা আমরা এক্ষুনি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাবো, আপনারাও থাকুন, চলুন। হ্যাঁ, এসএসসি চেয়ারম্যান। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা সবাই স্কুলে যান, ভলেন্টারি কাজ করুন বা স্যালারি আপনারা দিয়েছেন, আমাদের সার্ভিস থেকে ক্যান্সেল করেছেন, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে হাইকোর্টের রায় কিছু ওএমআর পাবলিশ করেছিলেন, যাদের ওএমআর পাবলিশ করেছিল তাদেরকে দিয়ে কিছু করা যেতে পারে, মানে আমাদের যাদের ওএমআর পাবলিশ হয়েছিল সেটা আইনি বক্তব্য, আমি জানি কি করা যায়, কিন্তু আমার পক্ষে বলার যে হবে এটা বলবেন আমাদের মিস্টার বাগচি। না, আমি কালকে মুখ্যমন্ত্রীর ওখানটা আমার মনে হচ্ছে একটা নতুন ভাঁওতাবাজি চলবে, নতুন ভাঁওতা দেওয়া হবে, এছাড়া কিছু নয়। কারণ উনি যে বললেন আপনারা স্কুলে যান, আপনাদের চাকরি কি কেউ খেয়েছে, চাকরি কি কেউ টার্মিনেট করেছে, আপনারা স্কুলে যাবেন, এর চেয়ে বড় বেআইনি কথা আমি যেগুলো শুনিনি। তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা যোগ্য নয়, তারপরে তিনি স্কুলে যাবেন, এটা কি করে হয়? আপনারা একটু অপেক্ষা করুন, সর্বত রকমের চেষ্টা করা হবে, না হলে আমাদের সবাইকে একসঙ্গে গঙ্গায় গিয়ে ডুবে মরতে হবে, এছাড়া কোনো উপায় নেই, এছাড়া কোনো উপায় নেই। এবং গণ আত্মহত্যার দিকে আপনারা যাবেন কিনা আমি জানি না, আমি ওই গঙ্গায় ডুবে মরার কথাটাই বলতে পারি যে যার সঙ্গে বাচ্চা আছে, বুড়ো বাবা মা আছে, এবং ব্যাংকের কাছে যে ধারটা নিয়েছে, কাগজপত্র সব নিয়ে একসঙ্গে আমরা যে বাবুঘাটে গিয়ে ডুবে মরবো, আমি থাকবো। তো এছাড়া কোনো উপায় নেই, সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হবে। কারণ যারা যোগ্যভাবে কাজ করে, যোগ্যভাবে পরীক্ষা দিয়ে কাজটা পেয়েছেন, চাকরিটা পেয়েছেন, তাদের কোনো মতেই চাকরি দেওয়াটা উচিত নয়। এটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে কেন এখানে ডিভিশন বেঞ্চকেও সহায়তা করেনি, সেই জন্য এটা করা যায়। আমরা চাইছি আজকে সহায়তা করে রিভিউ অ্যাপ্লিকেশন এক্স্যাক্টলি কি বলা থাকবে না থাকবে সেসব উনি বলবেন, সে বিষয়ে আমি কিছু বলছি না। আর আপনাদের যদি কিছু বলার থাকে বলুন। আমাদের কিন্তু তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে, না হলে আমাদের ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। এই তো ওনারা 7 জন যাবেন, আমরা 2 জন যাবো, আর সাংবাদিকরা যদি বাইরে থাকেন থাকবেন। কি বলছেন? গ্রামের আড়াল থেকে সরে আসবে। দেখুন ওএমআর শিট আছে বলে, ওএমআর শিট আছে বাধ্য করা, ওটা দেখুন সিবিআই যেটা উদ্ধার করেছে তার লিস্ট নিশ্চয়ই সিবিআই কাছেও আছে, সিবিআই তো একেবারে সব দিয়ে দেয়নি, নিশ্চয়ই কপি রেখে দিয়েছে। সিবিআই কে বলা যে তোমরা এটা এবার আমাদেরকে দাও, আমরা পাবলিশ করি, ঠিক আছে?
যারা মামলা করছে আইনজীবীরা পাবলিশ করবে। যদি কোনো আইনজীবী যদি থাকেন তিনি সেটা পাবলিশ করবেন, সেখান থেকে ঝাড়াই বাছাই করে দেখে নেওয়া হবে। মিরর ইমেজ ওনার কাছে রয়েছে, এটা এসএসসির কাছে ওটা কার কাছে আছে? SSC র কাছে রয়েছে। এসএসসির হ্যাঁ। কাছে। গতবারে আমরা যখন দেখা করতে গিয়েছিলাম, উনি স্বীকার করেছেন যে প্রায় 23 লক্ষ যে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলেন, সেই পরীক্ষাতে সমস্ত মিরর ইমেজ ওনার কাছে রয়েছে। কিন্তু কোর্টের অর্ডারের ভিত্তিতে এখানটা এসে বলুন, এখানটা এসে কোর্টের অর্ডারের ভিত্তিতে তিনি প্রকাশ করছেন। কোর্ট কি অর্ডার দিয়েছে প্রকাশ না করতে? হ্যাঁ? কোর্ট যখন যেভাবে যতজনের আপলোড করতে ঠিক আছে, এখন কোর্ট তো ওভার, এখন তো আর কোনো কোর্টেই মামলা নেই। এখন এটা হচ্ছে একেবারেই মানুষের আবেদন, ঠিক আছে, যারা যোগ্য প্রার্থী তাদের আবেদন, সেই আবেদনের ভিত্তিতে তিনি কেন করবেন না? স্কুল সার্ভিস কমিশন একটা বললেই তো স্যার সরকার বিভাগে পড়বে, সরকার বিভাগে পড়বে, আমাদের কিছু করার নেই। কিন্তু আজকে যে ছেলেটি আজকে 3 মাসের বাচ্চা নিয়ে বেঁচে আছে, তার বেবি ফুড কেনার পয়সাটা কোথেকে আসবে? তৃণমূল দপ্তর থেকে, পার্থ চ্যাটার্জির পকেট থেকে, মমতা ব্যানার্জির আঁচল থেকে? কোথা থেকে আসবে? কালকে মমতা ব্যানার্জি তো একবারও তো বললেন না যে যারা সেই চাকরি চুরির ব্যবসায় ছিল তাদেরকে আমি ধরবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তার দলের লোকেরাই তো আছে, তা তো বলেননি। আমাকে জানি স্যার এসএসসি এর স্বশাসিত সংস্থা, স্বশাসিত সংস্থাকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তো মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে একদম একদম এছাড়া কিছু হয়? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলন ছাড়া একটা পয়সাও চুরি হয় না, একটা অথরিটিও কাজ করে না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের একটা অ্যাপিল থাকবে আইন শিক্ষামন্ত্রী এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তার কাছে, যে তারা যেন বিদ্রোহ ঘোষণা করেন। 1 নম্বর, মুখ্যমন্ত্রী যা বলছেন তা যেন তিনি না মানেন একটা অটোনমাস বডির চেয়ারম্যান হিসেবে। 1 নম্বর, আজকেই আমি যাব, আপনারাও যাবেন আমার সঙ্গে, আমি সেই আবেদন করব। 2 নম্বর, শিক্ষামন্ত্রীকেও এই আবেদন করব যে আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনি একজন আদতে বামপন্থী মানুষ, এই ছেলেগুলো চোখে চোখ কিভাবে দেখছেন? দেখতে পাচ্ছেন? আমাদের তো মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা কি হলো? এরকম তো হওয়ার কথা নয়, ঠিক আছে? তো এই কাণ্ড করতে হবে, চাপ বাড়াতে হবে, প্রয়োজনে আমাদের ওখানে আবারও অনশন করতে হবে, পুলিশ লাঠি হবে, ডান্ডা মারবে, সেটা খেয়ে আমরা পড়ে থাকবো, রাস্তায় পড়ে থাকবো। উনি কালকে অযোগ্যদের পাশে থাকার বার্তা দিলেন। কোন উদ্দেশ্য নিয়ে অযোগ্যদের পাশে থাকতে? অযোগ্যদের পাশে থাকতে হলে বাধ্য, কারণ অযোগ্যরা যে টাকাটা দিয়েছে, যে টাকা দিয়ে চাকরি কিনেছে, সেই টাকা ওনার এবং ওনার দলের কাজে লেগেছে, সেটা উনি জানেন। এবং ওনার মুখপাত্র ব্রাত্য বসু, যাকে আমি একটু অন্য চোখে দেখি, মানুষটি ভালো চোখে দেখি, তিনি তো একটা ইন্টারভিউতে বলেছেন যে আমার দল অনেক আগে থেকে জানতেন যে পার্থ চ্যাটার্জি এটা করছে। তো তিনি জানতেন না? দল জানতো মানে কি? মমতা ব্যানার্জি বাদ দিয়ে দল? মমতা ব্যানার্জি তো দল, একটাই তো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। জলবাবুও তো বলেছেন একই কথা বলেছেন। দল সবার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করবো না, ওর সম্বন্ধে আমি কিছু জানি না। আগে ওই হোল ওয়েমার শিট পাবলিশ করে দিতে হবে 23 লক্ষ। তারপর সেখান থেকে আমাদের একটা বিকট পরিশ্রম শুরু হবে। আমি সেই জন্যই কমিটির কথা বলেছিলাম যে আমাদের ওভারসিং এ আমাদের কমিটি ওভারসি করবে যে কে কারা কারা যোগ্যতামান পেরিয়েছে রিটেনে, তারপর তাদের যে একাডেমিক স্কোর আছে তার বাবদে যে মার্কস পাওয়ার কথা সেটা যোগ হবে। বলে যেটা হবে যে যারা যোগ্য প্রার্থী তাদের আবার পরীক্ষায় বসার যে একটা কথা বলেছে সুপ্রিম কোর্ট, সেই জায়গাটা কিন্তু আর থাকবে না। স্যার আমরা সুপ্রিম পরীক্ষা পদ্ধতির ভিতরে আমরা যেতে চাইছি না। পরীক্ষাটা আমাদের কথা হচ্ছে যে অ্যাপিলটা একবার তো তারা পরীক্ষা দিয়ে অভিজিৎ বাবু যে কথাটা বলছেন, আপনি যে কথাটা বলছেন, এসএসসির কাছে সবটা আছে। এই যে কমিটির মাধ্যমে যেটা হয়ে গিয়ে এই যে শর্ট আউট করে দেওয়া এবং ফোন বাজছে আপনার, এবং এরপরেই যে ওখান থেকে শর্ট আউট করে নেওয়ার পরে এই যে ডিস্টিংশনটা হয়ে গেল কারা চাল কারা কাপড়, এই জিনিসটা বেছে নেওয়ার পরে রিভিউ অ্যাপ্লিকেশন করলে জেনারেলি কি হয়, একটা নর্মাল রিভিউ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোর্টের হয়তো একটা বক্তব্য থাকতে পারে যে অ্যাডভার্সারি লিটিগেশন তো এতদিন কোর্ট বলবে সময় দিয়েছি তাও কেন করনি। কিন্তু আমার মনে হয় কোর্টের এই ক্ষেত্রেও একটা সহানুভূতিশীল অ্যাপ্রোচ থাকবে, কারণ এখানে মানুষের জীবন জীবিকা। আমরা প্রথম থেকে দেখেছি বাবু যে সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ ইভেন সুপ্রিম কোর্ট, একদম সেক্ষেত্রেও ওদের কাছে তার তথ্য থাকা সত্ত্বেও তথ্য কিন্তু দেওয়া হয়নি এবং তাদের সেই কারণ হচ্ছে অযোগ্যদেরকে বাঁচানো। একদম
তার জন্য তো এই যোগ্যদের বলি দেওয়া যায় না। একদম। তো এই যারা যোগ্য রয়েছে তারা যেন পরীক্ষায় যাতে বসতে না হয় সেই ব্যবস্থা কিভাবে করতে হয় সেই বিষয়টা একটু বলবেন। আর সুপ্রিম কোর্ট তো স্বীকার করে নিয়েছে টেন্টেড যারা তাদের বেতন ফেরত দিতে হবে। হ্যাঁ। তার মানে এক ধরনের সেগ্রিগেশন তো সুপ্রিম কোর্ট মেনে না নিয়েছে। সেটা তো চিহ্নিত যা, হ্যাঁ, চিহ্নিত। যেটা চিহ্নিত সমস্যাটা চিহ্নিত দিক নিয়ে তো সব সমস্যাতে যারা চিহ্নিত নয় তাদের সেই ক্ষেত্রেই সমস্ত মিরর ইমেজের যে কথাটা বলছিল এইটা পাবলিশ করাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং তারপরে সেটাকে নিয়ে কমিটির ওভারসিং প্রকাশ করলেই জানা যাবে যে 2 চাকরি এবং নিয়েছে। অভিজিৎ বাবু আজকে যে কথাটি বললেন এখান থেকে এসএসসি চেয়ারম্যানের কাছে যাওয়ার এই উদ্যোগটা অত্যন্ত সাধুবাদযোগ্য এবং আমরা সবাই মিলে যাবো সেই তবে কথাটা একটা জিনিস একটু জানতে চাইছি, আপনি যে মিরর ইমেজের কথা বলছেন ওয়েমার শিটে, এই ওয়েমার শিটের মিরর ইমেজ গুলো কোনোভাবে ম্যানিপুলেশন হয়েছে কিনা সেটা মানে নিশ্চিত হওয়া যাচ্ছে? নিশ্চিত হয় মানে এগুলো সবই আসল? এগুলো সবই আছে, কমিশন স্বীকার করেছে। স্যার একটা জিনিস জিজ্ঞেস করছি যে যদি এসএসসি রাজি না এবার এসএসসি তো মেনে নিয়েছে যে এসএসসি যদি না রাজি হয় তাহলে সিবিআই কে বলতে হবে যে মিরর ইমেজ আপনারা এসএসসি কে জমা দিয়েছেন সেটা আমাদেরকে দিন বা আপনারা কোন একটা ওয়েবসাইটে তুলে দিন। সেটাও করছে নিশ্চয়ই ওয়েবসাইট সিবিআই এর কাছে নিশ্চয়ই আছে। সিবিআই ডেটাটা কিন্তু অ্যাকসেপ্ট করে দিতেছে তাদের ফলো আছে যে আমরা কোশ্চেন করছি না সিবিআই হ্যাঁ তাহলে অ্যাকসেপ্ট করেছে। স্যার আমি একটা কথা বলছি এখানে এই যে আপনি কোন সংবাদ সংবাদ আমাদের জানেন? আমাদের চাকরি আছে বলুন বলুন ওখানে যাও স্যারের ওখানে যাও সুমন জায়গা দাঁড়িয়ে আমি যোগ্য প্রার্থী যেহেতু যোগ্য চাকরি আমি একটা জিনিস বলতে চাইছি এই যে 26,000 চাকরি করে এটার সাথে তো পরিবার এবং সমাজ জড়িত আছে। আমি একজন পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড শ্রেণী থেকে উঠে এসেছি এসটি সম্প্রদায়, এরকম কোনো প্রতিষ্ঠান আছে কি আমরা পিছিয়ে পড়া শ্রেণী আমাদের কিছু রিভিশন করতে কিছু উপায় আছে? এটা উনি বলবেন। এই আইনি প্রশ্নের উত্তর আমি দেবো না শ্রেণী বলছি। হিসাবে আলাদা হিসাবে নয়, যেটা আমরা সব এটা দুটো শ্রেণী, এই যোগ্য অযোগ্য আমরা আপনি যোগ্যদের চাকরি নিয়েছি। এখানে আলাদা শ্রেণী, এখানে কে কোন জাত পাত এখানে কোনো বিষয় নেই, এখানে বিষয়টা যোগ্য এবং অযোগ্য এবং তার জন্য মিরর ইমেজ গুলো সেটা খুব ভাইটাল এবং আমরা সেই অ্যাপিলটাই করতে যাবোই। আরেকটা প্রশ্ন করছি যে এই যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের যে চাকরিটা দেওয়া হয়েছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের মধ্যে যদি অযোগ্য কেউ থাকে তাহলে সেটা কি? না ওটা তো সুপ্রিম কোর্ট বলেছে ওই ববিতার ক্ষেত্রে, যেটা করার ক্ষেত্রে ওই ববিতাই তো না না তাহলে ওই মেয়েটার নাম জানো কি? না না ওই মেয়েটার যে নাম কি ক্যান্সার সোমা ক্যান্সার আক্রান্ত। হ্যাঁ ফিজিক্যালি আমরা যেটা শুনছি যে ফিজিক্যালি যারা তাদেরও নাকি ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে, আমি জানি না। তাহলে তারা তাদের মধ্যে যদি কেউ অযোগ্য থাকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, জাজমেন্টে এর কোনো রিফ্লেকশন নেই। না না যদি যেখানেই অযোগ্য আছে তারা বাদ এই কথাটা অন্তত আপনাদেরকে বলতে হবে সুপ্রিম কোর্টে এর পরের বার যখন আপনারা যাবেন বলে আমি মনে করছি। আমি মনে করি আপনারা যেতে পারেন, সহযোগিতা আমরা সেই জন্যই চেয়েছি। কিন্তু আপনার রাস্তাটা তো যেতে হবে, রাস্তাটা হাঁটতে হবে এখন। হাইকোর্টেই প্রতিষ্ঠিত। আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই ওনারা যখন বলছেন যে আমরা হার্ড কপি ওয়েমারে পুড়িয়ে ফেলেছি, আমার খুব সন্দেহ আছে সত্যি পুড়িয়ে ফেলা হয়েছে কিনা। তখন আর তো অন্য কোনো উপায় নেই আমাদের কাছে আসল নকল বার করার। আমার তো আগে এক্সামিনেশন রেজাল্টটা দেখতে হবে, সেখান থেকে বার করতে হবে। 25 লক্ষ হোক 30 লক্ষ হোক, তাহলে একটা মেথড তো আছে ওনাদের, কম্পিউটারাইজ মেথড, যেখান থেকে ওটা ম্যাচ করালে বোঝা যাবে যে কতজন পাস করছে কতজন ফেল করছে, তাই না? 25 লক্ষর মধ্যে এবং কত ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছিল, সেই ভ্যাকেন্সির 1.10% করা হবে। এটা যাই হোক, সেগুলো সব জোগাড় করে রেডি হতে হবে, তাই না? একটা টিম তৈরি করতে হবে। আপনারা তো সবাই শিক্ষিত আমরা মানুষ। চাই যে কোনো আন্দোলন করে না হলে উনি মিরর ইমেজগুলো আপলোড করছেন না বা স্বীকার আস্তে আস্তে হবে। কারণ উনি হেলমেট স্ফুলিঙ্গ থেকেই অগ্নিশিখা তৈরি হয়, আস্তে আস্তে হবে। একটাই বক্তব্য, যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। সেই যোগ্যদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সদর্থক ভূমিকা না পালন করেন, গণ অভ্যুত্থানের সৃষ্টি হবে, তার জন্য আমরা প্রস্তুত। এবং আপনার কাছে খানিকটা আমাদের অভ্যুত্থানের একটাই- সৃষ্টি তো হবেই। আপনার কাছে আমাদের প্রার্থনা, যেহেতু আপনি প্রখ্যাত
বিচারপতি ছিলেন, তো কিভাবে বাংলার যোগ্য থেকে যোগ্যতম যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদেরকে এই বাঁচানো যায়, তাদের চাকরিটা বাঁচানো যায়, সেজন্যই আমরা আপনি নিয়েছেন? হ্যাঁ। আপনারা চা নিয়েছেন? চা নিন, চা নিন। তুমি কিছু খাওয়াতে পারছি না, আমি কিন্তু চা খাই। রোহিতবাবু, অতিরিক্ত শূন্যপদ নিয়ে যে নির্দেশ দিচ্ছিল আপনি কোন কলকাতা চ্যানেল থেকে হাইকোর্ট, আপনি কোন চ্যানেল থেকে ABPR, হ্যাঁ, বলুন। যে ক্যাবিনেটের যারা সদস্য প্রয়োজনে তাদের হেফাজতে নিয়েও সিবিআই সেটা জিজ্ঞাসাবাদ করতে সেটা পারে। আপনি আজকে সেটা নিয়ে আজকে আমি কথা বলছি না। এটা আজকে সুপ্রিম কোর্টের রায় হয়েছে, আমি আগে দেখবো কি লেখা হয়েছে তাতে, তারপর হ্যাঁ? ধুর, এতে আবার জয় করা যায় কি? ক্যাবিনেটের মেম্বাররা স্বস্তি পেলেন অনেকটা। সেটা হতো। হ্যাঁ? সুপার নিয়ম হয় না না না, আশাহত হওয়ার কিছু নেই। কারণ চিফ জাস্টিসের বেঞ্চ কেন এটাতে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করবে না তার কারণ দেখিয়ে এটাকে খারিজ করেছে। পুরো আলোটা খারিজ করেছেন বলে আমি শুনিনি, আমি শুধু সিবিআই পার্টটা খারিজ করেছেন বলে শুনেছি। তাহলে বাকি অর্ডারটা রয়ে গেছে, তাহলে হাইকোর্টে পেন্ডিং। হ্যাঁ মূল মামলা, তাহলে সেখানে ওইটা নিয়ে হিয়ারিং হবে মূল মামলা। স্যার, আপনি একটি কমিটি গঠন করার কথা বলছেন এবং গতকাল যেটা জানা যাচ্ছে নেতাজি ইন্ডোরের সভার পরই মুখ্যমন্ত্রী একটি টাস্ক ফোর্স গঠন করেছে, সেখানে থাকবে শিক্ষা সচিব, আইনজ্ঞ, শিক্ষকদের প্রতিনিধি সহ ব্যক্তিবর্গ। কে শিক্ষকদের প্রতিনিধি? উনি তো নিজের লোক ঢুকিয়েছিলেন ওখানে। ওখানে যে কুপন সিস্টেম করেছিলেন সেটা করেছিলেন না নিজের লোক ঢোকানোর জন্য। উনি একটা ভাওতাবাজির কমিটি তৈরি করে দেবেন, না সেটা মেনে নিতে হবে। ওই কমিটি চলবে না, সকলকে নিতে হবে। যারা আজকে পশ্চিমবঙ্গে পরিচিত মানুষ, দায়িত্বশীল মানুষ, তাদেরকে নিতে হবে। ওনাদেরকে উনি কটা চাকরি চলতে বসিয়ে দেবেন আর তারপর সেটা টাস্ক ফোর্স হয়ে যাবে, তা হবে না। ওইসব ভাওতাবাজি ছাড়ুন, মানে ছাড়তে বলুন মুখ্যমন্ত্রী। এটার বাইরে কি একটা প্রশ্ন করতে পারি? এটার বাইরে, আজকের এই সাবজেক্টের বাইরে দয়া করে প্রশ্ন করবেন না, কারণ আমি কোনো উত্তর দেবো না। আপনি সাংসদ, আবার আপনি একসময় বিচারপতি ছিলেন, কাজ করেছেন সুজন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মহুয়া মৈত্র, তাকে যেভাবে আজকে উনি আক্রমণ করেছেন, ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি, এইভাবে আক্রমণ করেছেন। উল্টো দিকে মহুয়া মৈত্র বলছেন আর সহ্য করা যায় না, এনাকে দল থেকে বহিষ্কার করা। কি ধরনের মন্তব্য করেছেন? ওদের দলের ব্যাপার ওরা বুঝবে। এটা নিয়ে আমার কিছু বলার নেই। তবে আমি সাংসদ হিসেবে লক্ষ্য করেছি মহুয়া মৈত্র অত্যন্ত ওয়েল প্রিপেয়ার্ড হয়ে সংসদে আসেন এবং যে বক্তব্যটা রাখেন সেটা কল্যাণ ব্যানার্জির চেয়ে অনেক চোখা এবং অনেক পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য। আপনার কি কখনো মনে হচ্ছে যে যেভাবে বোতল ভাঙছেন, অন্য সাংসদ মানে কলিগের মতো আচরণ করেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়? যাকে ওসব নিয়ে আমি আজকে আলোচনা করবো না, আমি শুধু ওইটুকুই বললাম যে আমি মহুয়া মৈত্রকে যতটা পার্লামেন্টারিয়ান হিসেবে দেখেছি তাতে উনি কল্যাণ ব্যানার্জি অনেক উপরে, এটা আমি দেখেছি। সকলেই দেখেছি। হ্যাঁ, কেন তাতে কি হয়েছে? হ্যাঁ বলুন, আর অন্য কোনো প্রশ্ন আছে? আমরা তাহলে চলুন হেঁটে চলে যাই, এসএসসি তো এখানেই কাছেই, এসএসসি অব্দি যাই। শুনছি ওনাদের চেয়ারম্যান নাকি বেরিয়ে গেছে 1:30টার সময়। প্রথমে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলো, একজন অফিস কর্মী বললেন যে চেয়ারম্যান আছেন, পরে আবার তিনি জানালেন যে না চেয়ারম্যান বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে, আমরা ওই অব্দি যাই, দেখি পুলিশের ভূমিকাটা কি হয়। চলুন, আমরা কোনো স্লোগান দেবো না, কিছু করবো না, প্লেন অ্যান্ড সিম্পল ফুটপাথ দিয়ে হেঁটে যাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কেন হেঁটেই যাবো, আমাদের তো কষ্ট করতে হবে। এখান থেকে এটা পেরিয়ে, করুণাময়ী পেরিয়ে আপনারা কিসে যাবেন? তাহলে চলুন আমরা ওখানে গিয়ে দাঁড়ান, আমি যাচ্ছি। আমি অবশ্য গাড়ি করে যাবো। হ্যাঁ।